আসসালামু আলাইকুম। দুপুরে শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা। বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত 7। ব্যাংক ডাকাতদের কাছেই আবার আর্থিক খাত ফিরিয়ে দেওয়া হচ্ছে শিশির মনির। কুষ্টিয়ায় পীর হত্যা 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু মঙ্গলবার মধ্যরাত থেকেই। রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মা ভাই ও বোন আহত। দেশের 3 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় নতুন বিচার শুরু। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, আরো 1 ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্য প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় দেশের কৃষি ব্যবস্থাকে যুগোপযোগী করতে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইলে আয়োজিত এক বিশাল জনসভা থেকে দেশব্যাপী ডিজিটাল কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা ও ভূতর্কি পৌঁছে দেওয়ার নতুন পথ প্রশস্ত হলো। বেলা 11টার কিছু পরে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ডিজিটাল পদ্ধতিতে কার্ড বিতরণের এই মহতি উদ্যোগের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে সাথে নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। কম্পিউটারের মাউসে ক্লিক করার আগে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, এখানে এই কম্পিউটারের একটি সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশের প্রায় 22,000 কৃষকের কাছে সরকারের দেওয়া এই সুবিধা পৌঁছে যাবে। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। এরপর জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে বিসমিল্লাহ এবং 1 2 3 কাউন্টডাউনের মাধ্যমে তিনি সুইচ টিপে ঐতিহাসিক এই কার্যক্রমের সূচনা করেন। উৎসব মুখর ও বর্ণাঢ্য পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 1433 বঙ্গাব্দের বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও বেগম রোকেয়া হল এলাকা ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। ইউনেস্কো স্বীকৃত এই সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নিতে সকাল থেকে চারুকলা এলাকায় ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে দেখা যায় সাদা লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নিতে। শোভাযাত্রার শুরুতে ছিল মহানগর পুলিশের 10টি ঘোড়সাওয়ার দল। তাদের পেছনে জাতীয় পতাকা বহন করে প্রায় 200 শিক্ষার্থীর একটি দল অংশ নেয়। এরপর মূল ব্যানার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ, কবিতা পরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারে নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করার আপোষহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আসুন সবার জন্য ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ করার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে 7 জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা 13 জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। চাপা পড়া শ্রমিকদের মধ্যে 7 জন নিহত ও 6 জন আহত হন। নিহতরা সবাই দিনাজপুরের। দাউদকান্দির হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। আমরা ট্রাকের নিচ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।
ব্যাংক লুটপাটকারী ও আমানতকারীদের অর্থ আত্মসাৎকারীদের হাতে পুনরায় ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি বলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধনী এনে লুটতরাজকারীদের শাস্তি ও অর্থ উদ্ধারের আইনি সুযোগটি বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিশির মনির জানান, অন্তর্বর্তীকালীন সরকার 5টি ব্যাংকে একীভূত করেছিল, কিন্তু বর্তমান সরকার সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধন করে নতুন নিয়ম যুক্ত করেছে যে বাংলাদেশ ব্যাংক চাইলে আগের মালিক বা অন্য কোনো ব্যক্তিকে ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে দিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে যারা ব্যাংক ডাকাত হিসেবে পরিচিত তাদের হাতেই আবার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীর আব্দুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাত 11টার দিকে নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, মামলায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরো 200 জনকে আসামি করা হয়েছে। ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এর আগে গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর দরবার শরীফে পীর আব্দুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় দরবার শরীফের ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 14 এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 11 জুন মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। এই দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে ভোলার 7 উপজেলায় প্রায় 65,000 নিবন্ধিত জেলে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। যারা জানিয়েছেন, সরকারের আইন মেনে তারা ইতিমধ্যে জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন। তবে কাজ না থাকায় সংসার চালানো এবং এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তারা চরম দুশ্চিন্তা রয়েছেন। জেলেরা দাবি তুলেছেন, নিষেধাজ্ঞার শুরুতেই যেন সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং কিস্তি আদায় বন্ধ রাখা হয়। রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় দিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার মা মৌসুমী আক্তার, ভাই মুয়াজ ও বোন জয় আক্তার আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 4টার দিকে যাত্রাবাড়ির কাজলা ভাঙা এক্সপ্রেস এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। হাসপাতালে দিয়ার বাড়ির গাড়ি চালক বিল্লাল হোসেন জানান, মুসামিয়া নামের এক প্রতিবেশী পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দিয়ার পরিবারের সদস্যরা মুসামিয়াকে ছুরিকাঘাত করে। এ সময় মুসামিয়া চাপাতি দিয়ে দিয়া, তার মা ও এক ভাই এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি 3 জন হাসপাতালে ভর্তি। দেশের 3 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট ছোট নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের ওপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় এক নতুন করে বিচার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার। এর আগে এক বিচারকের কেলেঙ্কারির কারণে প্রথম বিচার কার্যক্রম ভেঙে পড়েছিল। প্রায় 1 বছর পর আবার এই বিচার শুরু হলো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনা 2020 সালের নভেম্বর মাসে 60 বছর বয়সে মারা যান। তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বুয়েন্স আইরেসের একটি বেসরকারি বাসভবনে সেরে ওঠার সময় ছিলেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে অতিরিক্ত পানি জমে তার মৃত্যু হয়। অস্ত্রোপচারের 2 সপ্তাহ পর তার মৃত্যু ঘটে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই তারা দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে বলে আভাস পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যেই দুই পক্ষই পুনরায় আলোচনায় বসতে পারে। 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে চাইছে দেশ দুটি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে সরাসরি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে দুই দেশই ইতিবাচক সংকেত দিচ্ছে। ইসলামাবাদ বৈঠকের পর থেকে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান করছে। লেবাননে আরো এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন ইসরায়েলি সেনা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। একদিকে ইসরায়েলি সেনার মৃত্যুর খবর, অন্যদিকে হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ। সব মিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন। একই ঘটনায় আরো 3 জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স 30 বছর। তিনি কাটস্ট্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং 188তম বারাক সাজুয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।